স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রথম কথাটা হলো, এই যে জুলাই সনদ, এই কথাটার ব্যাপারে, এই ওয়ার্ডটার ব্যাপারে মানুষ খুব ইন্টারেস্টেড না, এবং মানুষের সঙ্গে আমিও খুব ইন্টারেস্টেড। এখন দেশ যাদের হাতে পড়েছে 5ই আগস্টের পরে, তারা এই দেশের কেউই ছিল না একসময়। তাদের বেশিরভাগ বিদেশ থেকে উড়ে এসে, ইউনূস সাহেব সহ, তারা এই দেশটাকে মনে করছে তাদের একটা শস্যক্ষেত্র, এবং এটাকে যে কোনোভাবে ভোগ করার জন্য তারা দেশটাকে নিয়ে একটা তামাশা করছে বলেই মানুষ মনে করে। এবং এই ব্যাপারেও মানুষের সাথে আমি একমত। এই সনদ টনদ করার এরা কিন্তু কেউ না। এরা কারা? এদেরকে কারা নির্বাচিত করল? যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমি বলবো তাহলে এটা জুলাই তো বিপ্লব না। বিপ্লব হইলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না 5ই আগস্টে। এমনকি 8 আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল। এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে, দেশে রাষ্ট্রপতি আছে, দেশে সরকার আছে, এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এইসব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি। এটা সংবিধানের ভিতরে না। তারা আজকে যেটা করছে, আরেকদিন যদি কোনো শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে, তখন তারা আরেকটা সনদ করবে। এই যে তামাশা করা দেশটাকে নিয়ে, এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে, সেই খেলারই অংশ হলো আমি মনে করি জুলাই সনদ। আমি এটা বিশ্বাসও করি না, এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। এটা যারা করছে, এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতা ভোগ করতে চায়, এবং এদের পিছনে একটা কালো শক্তি। দেখেন কালো শক্তিটা কেমন, আমি বারবার বলছি, সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতা সংগ্রামকে যারা কোনোদিনই সমর্থন করে নাই, আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে দস্তখত করলো। আবার তাদের যে সেই ছেলে পেলে যারা এনসিপি বলা হয়, তাদেরকে বলে দিল তোরা আন্দোলন কর। তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো, যেটা আমি সমর্থন করি না। রক্তাক্ত করলো, সেটা তো নাই, আমি করি না। কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আইসা, এখন আবার জামাত দেখলাম, জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম, আহা কত খারাপ কাজ যে হয়ে গেছে। এটা নিয়ে আবার চিন্তা করতে হবে। এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে, একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে, একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরা যে খেলাটা খেলছে, একদিন কিন্তু জনগণ জাগবে, এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে। কথাটা আমি বলে দিলাম। এদের এইসব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না। এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো এখানে গিয়ে দস্তখত করছে, বিএনপি দস্তখত করছে, দল যেহেতু দস্তখত করছে, আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না। তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন, ওই যে তারা যে কথাটা বলে, শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না, ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে, অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন, দুশ্মনী করছেন, সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু একসময় বিচার হবে। কথাটা বলে দিলাম। ওই যে ইলেকশন নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না। কি ইলেকশন? কার ইলেকশন? কারা কারা ইলেকশন করবে? বিএনপি তো করতেই চায় ইলেকশন, কারণ জানে বিএনপি যে ভোট করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা দায়িত্ব পাবে, কারণ তারা মেজরিটি সিটে পাস করে, এটা বিএনপি জানে। যদিও ভোটটা এখনো মানুষের কাছে রয়ে গেছে, মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না, কারণ সবকিছু ধুলায় অন্ধকার হয়ে গেছে। দেশ সবকিছু কুয়াশাচ্ছন্ন, ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না।
কারণ আমরা এখন দেখতেছি এইটার চেয়েও ওই যে এই যে জুলাইয়ের কি সনদ, জুলাই মুলাই সনদ, এইসব সনদের চেয়ে এখন সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, আইন আদালতের যে সম্পর্ক এখন সৃষ্টি হচ্ছে। এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে, আমি বলতে চাই না, সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা, সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা, আইসিটি নামক একটা দরবার বিচারালয় যেটার কোনো আইনগত ভিত্তি নাই, যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য, পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য, আলবদর রাজাকার আল সন্ত হত্যাকে দালালদের বিচার করার জন্য, সেই একটা আদালতকে রেখে এইটাকে নিয়ে যা চলছে, আমি জানি না আল্লাহ কি করে, কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া, প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই, ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে, জেনারেলরা জেলখানায় যাচ্ছে, জেনারেলরা হাত জোর করে এসে দাঁড়াইতে হবে, একটা ছেলে বারবার যার 2 পয়সার অবদান নাই দেশের ব্যাপারে, 2 পয়সা, আলবদর রাজাকারদের পরিবারের ছেলেপেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে, দেশটাকে একটা এমন একটা পরিবার সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয়, আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি। নতুন নতুন আইন করে, নতুন নতুন অর্ডিন্যান্স করে, ওই নতুন নতুন বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না। তাই আমি মনে করি দেশে যা চলছে এটা কোনো দেশ না, এটাতে ইলেকশন হইলো কি হইলো না, কবে হইলো বা হবে না, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে আমি এটা মনে করি ইউনূস সাহেবের যাওয়া দরকার, ইউনূস সাহেবের সরকারের যাওয়া দরকার। এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতেছে, মব জাস্টিস, সেগুলা বন্ধ হওয়া দরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এইসব লুটেরা শ্রেণী, এইসব বিদেশি শ্রেণী, এইসব লর্ড ট্রাইবের সন্তানেরা এই দেশ থেকে চলে যাওয়া দরকার। তা না হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে, টেনে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে। এই দিনটা কিন্তু আসতেছে। এই দেশটাকে নিয়ে এরা কিন্তু ছেলে খেলা খেলছে, আমাদেরকে কিন্তু তারা অপমান করছে, এদেশের মুক্তিযুদ্ধকে তারা অপমান করছে, ৭১কে অস্বীকার শুধু করছে না, ৭১-এর সবকিছু তারা তছনছ করে দিচ্ছে। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার দল এবং আমার দলের নেতৃত্বে আজকের প্রেক্ষাপটে অনেক কিছু করার ছিল যা তারা করছে না। এবং এইটার জন্য কিন্তু একদিন বিএনপিকে একদিন জবাবদিহি করতে হতে পারে ইতিহাসের কাছে, যে আপনার যখন প্রয়োজন ছিল, কথা বলার প্রয়োজন ছিল, দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, পদক্ষেপ নেওয়ার, সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, কি কারণে যেন আপনি সবকিছুর মধ্যে আপনি কম্প্রোমাইজ করে বসেছিলেন শুধু একটা কি পাওয়ার জন্য যেন। এই কথাটা কিন্তু একদিন ইতিহাসের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে, কারণ আমি জানি বাংলাদেশ এইভাবে থাকবে না। বাংলাদেশ হয় ইউনূস সাহেবরা, কথাটা খুব ক্লিয়ার করে বলি, হয় ইউনূস সাহেবরা চক্রান্তের মাধ্যমে আন্তর্জাতিক যে বড় শক্তি আছে তাদের মাধ্যমে বাংলাদেশটাকে একটা রক্ষিতা বানায়া, বাংলাটা খুব কঠিন বলে ফেললাম, এই আমার মাকে রক্ষিতা বানাইয়া সুন্দর শাড়ি পরাইব, সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, চট্টগ্রাম বন্দর দিয়া দিব, করিডোর দিয়া দিব, আমার দেশে বিদেশি সৈন্য আসবে, আমার দেশ সবকিছু বিদেশের সিদ্ধান্তে চলবে, আমার দেশটা হয়ে যাবে একটা পরাধীন দেশ, আমার দেশের মেয়েরা হয়ে যাবে, অনেক মেয়েরা হয়ে যাবে পণ্য। সেইরকম একটা দেশ ইউনূস সাহেবরা বানাইতে চাচ্ছে চক্রান্তের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যেমন করে সে স্টিমার লাগায় বসে আছে 50 বছর, 60 বছর, 70 বছর ধরে, দ্বিতীয় মহাযুদ্ধের আগ থেকে আমেরিকা যেমন করে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সেই ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু দখল করে ফেলেছিল এক সময়। আজকে বঙ্গোপসাগর এবং শান্ত মহাসাগর দখল করে চীন ভারতের বিরুদ্ধে একটা কৌশলগত অবস্থান নেওয়ার জন্য ইউনূস সাহেবকে গুটি হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশকে একটা
বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার। হয় তারা জিতবে, ইউনূস সাহেবরা জিতলে এই দেশটা বিদেশিদের হাতে চলে যাবে, আর তা না হলে একদিন যারা এই দেশ সৃষ্টি করছিল শত শত বছর যাবৎ আমাদের যে পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করতে পারে নাই, যে দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই, যে দেশটা ৭১ সনে একদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বাহিনীর জেনারেল উসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, কত নাম বলবো, তাদের নেতৃত্বে যুদ্ধ করে মুজিবনগর সরকার ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, হাজারে হাজারে লাখে লাখে মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ লোক আমরা শহীদ হয়েছিলাম। সেই যে দেশ ২ লক্ষ মা-বোনের ইজ্জত দিয়েছিল, নিশ্চয়ই এই দেশে একটা নতুন একটা চিন্তা আসতেই হবে যে আমরা মুক্তিযুদ্ধের দেশকে, আমার মাকে আমি রক্ষিতা হতে দিব না, আমি আমার দেশকে, আমার দেশের সতীত্বকে রক্ষা করব। এটা বিভিন্ন ধরনের কূটকৌশল, এরা সব এক, ইউনূস সাহেব, জামাতে ইসলাম, এনসিপি, আরো অন্যান্য যারা আছে উপদেশেরা সব এক, কিন্তু এরা নিজেদের মধ্যে রাতের বেলায় পরামর্শ করে কে কি কথা বলবে, কে কার বিরুদ্ধে কথা বলবে, মানুষকে ব্যতিব্যস্ত এবং বিভ্রান্ত রাখার জন্য সেই কারণে গত ১৩ মাস যাবত এই কাজগুলো তারা করতেছে। এই যে ছেলে পেলেরা যারা আজকে মিছিল করছে, এরা আজকে দস্তখত করে নাই, কিন্তু জামাত কিন্তু বলছে এদেরকে ছাড়া তো ওইটা পাস হইতে পারে না। এখন ওই যে আপনি মেয়ের বাড়িতে বর গেল না, বরের বাপ গেল, বরযাত্রী গেল, সব গেল, ঢুল গেল, নাগারসি গেল, কিন্তু বর গেল না পাগড়ি মাথায় দিয়া, সেই বিয়াটা কিন্তু হবে না। এই দেশের রাজনীতিতে ইউনূস সাহেব বর বানাইছে হলো এই ছেলেপেলেদেরকে, যারা ৩টা জেনারেশনকে ধ্বংস করে দিছে, আমার জাতিকে ধ্বংস করে দিছে। চোর, চোরটা, বাটপার, গুন্ডা, বদমাইশ, লুটেরা, হিরোইন চিত থেকে ধরে যত কিছু আছে, আমি এই ছেলেদের কথা বলছি না, সবাই কিন্তু ওই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক এনসিপি এই নামে চলতেছে কিন্তু সারা দেশব্যাপী। কাজে এদেরকে বাদ দেয় জামাত বা ইউনূস সাহেব কোন জুলাই সনদ পাশ করে ফেলবে এটা আমি মনে করি, এবং এটা হবে না। আপনি দেখেন এই ছেলেরা খুশি করার জন্য আবার না বর রে না নিলে শুধু বরযাত্রী দিয়ে কি বিয়ে হবে, ওদের আবার কিন্তু ওই ডাকাডাকি শুরু হবে, এবং এইটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে। এই ছেলেরা জানে তাদের পিছনে শক্তি আছে, কারণ তারা আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশিত করছে, প্রতিষ্ঠিত করছে, তাদের হাতে অস্ত্র আছে, অর্থ আছে, হিজবুত তাহরির আছে, জঙ্গি আছে, জামাত আছে। কাজে এইসব ছেলেরা যা করতে পারে সেটা আমি বুঝি। বিএনপি যত সোজাসুজি বুঝতেছে বা অন্য দলগুলা যত সোজাসুজি দস্তখত করে আইসা পড়ছে, এই ছেলেরা না দেওয়ার কারণে কিন্তু এটা সম্পূর্ণ হলো না। অন্য আরো অনেকেই যায় নাই, কিন্তু এই ছেলেদের এনসিপি যায় নাই, এটা হইলো বিয়ের আসরে বর নিজেই যায় নাই। কাজে এটা কোন সফল জুলাই আন্দোলনের কোন সনদ হবে না বরদেরকে ছাড়া, ১। ২ নম্বর হইল, আমি খুব ক্লিয়ারলি বলি, জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন যত কথাই বলেন তার ২টা রূপ। একটা রূপ বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রূপের একটা আন্দোলন ১৫ বছর যাবৎ চলছে, আমি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আরেকটা হলো ষড়যন্ত্রমূলক আন্দোলন ৫ই আগস্ট, যা এখন হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র সারা পৃথিবীতে কোন দেশের কোন জাতির মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে হয় নাই। শ্রীলঙ্কাতে ৪ বছর আগে একটা আন্দোলন হয়েছে, দেখেন তার রেজাল্ট দেখেন। আমাদের অনেক পরে নেপালে একটা আন্দোলন হয়েছে, দেখেন ওই যে ৫ই মার্চে ইলেকশন হয়ে যাবে। আমাদের মতো এই ধরনের নিকৃষ্ট শ্রেণীর কুরাজনীতি, নিচ প্রকৃতির রাজনীতি, নিচ প্রকৃতির উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মানুষ কি নেপালে আছে? তারা কি এরকম? আমরা চোর চোরটাদের একটা দেশ বানাইছি, স্বার্থপর লুটেরাদের একটা দেশ বানাইছি, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য একদল লোক সৃষ্টি করছি। তারা এই দেশের সমস্ত কালো শক্তিকে ক্ষমতায়ন করে এই দেশটাকে একটা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদের কপালে, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। কথাটা আমি বলে দিলাম, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। আমার সন্তান কিন্তু পরাধীন দেশে বাস করতে হবে, আপনার সন্তান কিন্তু পরাধীন দেশে থাকবে। সেই পরাধীনতা
ব্রিটিশ আমলের পরাজিত নাও হইতে পারে, কিন্তু সেই পরাজিত হবে সাম্রাজ্যবাদী পরাজনিত। আমাদের সবকিছু তাদের দেখা যাবে সামনে আমরা আছি, কিন্তু ভিতরে থেকে দেখা যাবে আমরা না, আমাদের দেশের মালিক অন্যরা। এই জায়গাতে কিন্তু আমরা চলে যাচ্ছি। এবং ফাইনালি যদি এইসব ইউনূস সাহেবদেরকে আরো সময় দেওয়া হয়, তাইলে আমরা চলে যাব। এই কথাটা বিএনপি যত দ্রুত বুঝতে পারবে বা বুঝছে হয়তো বা বুঝবেও, তত বেশি দেশের জন্য লাভ হবে। 200 ভোট পাইব না, 2 জন মানুষের চিনে না বাংলাদেশের। এইসব লোকেরা পায়ের উপরে পাও তুললে বাংলাদেশের সংবিধান লিখে দেয়, ছুঁড়ে ফেলায় দেয়। ওইসব লোকজনকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যদি আল্লাহ নিশ্চয় আছে, আল্লাহর যদি রহমত হয়, একদিন বাংলার মানুষদেরকে খুঁজে আটলান্টিক মহাসাগর পার হবে যে তোরা আসস কই দেখি। এই জায়গাটাতে আসবে কিন্তু।